তো আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, এই কথাগুলো আপনাদের অবশ্যই শোনা উচিত। আর আজকের ভিডিওতে আমি আপনাদের টাইম নষ্ট করব না। আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবেন। তো প্রথম কথা হচ্ছে, দেখেন জুলাই আগস্ট আন্দোলন হওয়ার পরে বাংলাদেশে যেরকম বৈষম্য দূর হওয়ার কথা ছিল সেরকমটা কিন্তু হয়নি। আন্দোলনের সময় প্রবাসীদেরকে কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকে জানেন যে যখন আন্দোলনটা হয়েছিল তখন প্রবাসীরা কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল, যে কারণে শেখ হাসিনা কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। কারণ বাংলাদেশে যদি রেমিটেন্স না আসে তখন কোনো সরকারই কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারবে না। শেখ হাসিনাও পারেনি, কিন্তু এই প্রবাসীদেরকে অধিকারের কথা বলে তাদেরকে কিন্তু, অধিকার তো দূরের কথা, তারা আগে যতটুকু পাইতো সেটাও কিন্তু তারা এখন পাচ্ছে না। আপনারা স্ক্রিনে অনেকগুলো প্রমাণ দেখতে পাচ্ছেন যে প্রবাসীদের মাল লুট করা হচ্ছে, তাদেরকে এয়ারপোর্টে হেনস্থা করা হচ্ছে। তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে অধিকার দেওয়া হবে, কিন্তু দেখেন তাদেরকে উল্টা মূলা জুলায় দেওয়া হলো। তো এরকমটা কেন হলো? কারণ বর্তমান সরকার প্রবাসীদেরকে নিয়ে ভাবছে না। যদি ভাবতো তাহলে প্রবাসীদের আগের থেকে বেশি হেনস্থার শিকার করতো না। বর্তমানে অনেকগুলা দেশের ভিসা বন্ধ আছে। সৌদি আরব সহ প্রায় অনেক দেশের ভিসায় কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পথে আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ইউরোপের ভিসা বন্ধ, মালয়েশিয়ার ভিসা বন্ধ। মনে করেন যে আগে যেই কটা চালু ছিল সবগুলাই কিন্তু বন্ধ। বর্তমানে এই সরকার নতুন করে দেশের ভিসা চালু করতে পারতেছে না, উল্টা বন্ধ করতেছে। তো প্রবাসীরা আগে যতটুকু ভালো ছিল তার থেকেও কিন্তু বর্তমানে অনেক খারাপ অবস্থায় আছে এই সরকারের আমলে। তো এরপর আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমানে কিন্তু মানুষের অধিকার নাই বা বাক স্বাধীনতা নাই। অনেকে কিন্তু বলে থাকে যে শেখ মুজিবুর রহমান বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের সময় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা স্ক্রিনে এখন যে যার ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এস এ সাব্বির, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। ইনি তার নিজের মত ইউটিউবে ফেসবুকে প্রকাশ করত। এই কারণে এই সরকার তাকে গুম করে দিয়েছে। তো দেখেন, এই আন্দোলনটা হয়েছিল কিসের বিরুদ্ধে? গুম খুনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এখন কিসের বৈষম্য হচ্ছে? প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এখন কিসের বৈষম্য করছেন? তিনি কেন একজন ইউটিউবারকে গুম করে ফেলেছেন? সে জবাব কি কারো কাছে আছে? দেখেন, এই আছে সাব্বির ভাই, উনি কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, ওনাকে গুম করেছে এই প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার। এই বিষয়গুলো নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে না, কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের মানুষদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। যে কথা বলবে তাকেই জেলে ঢুকানো হবে। যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনের পরে এখন কিভাবে বৈষম্য হয়, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। শেখ হাসিনাকে উৎখাত করার পরে বাংলাদেশে একের পর এক দর্শন হয়েছে, আপনারা জানেন, অনেকে দেখেছেন। সে দর্শন কেন ঠেকানো হয়নি? উল্টা বারবার বলা হচ্ছে এটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের বা কর্মীদের কাজ। তো আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই যে আপনি তাহলে তাদেরকে প্রতিহত কেন করছেন না? আপনি কি এর সাথে জড়িত কিনা সেটাও কিন্তু তদন্ত করা দরকার। এরপরে দেশে হঠাৎ করে চাঁদাবাজি বেড়ে গিয়েছে। এই বিষয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব কোনো হস্তক্ষেপ করেননি। উল্টো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতাকর্মীদেরকে, মানে ওই 10-12 জন নেতাকর্মীকে তিনি দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। তারেক রহমান সরকারে না এসে এটা পারছে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব সরকারের থেকে এটা পারছে না। তারপরে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বাংলাদেশের মানুষদের ভাগ্য নির্ধারণ করার জন্য তিনি বাংলাদেশে বৈঠক না করে তিনি সরাসরি লন্ডনে চলে গিয়েছে তারেক রহমানের সাথে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য। তিনি এদেশের মানুষদেরকে গণায় ধরেন না। আমার কাছে তো এমনটাই মনে হয়েছে, কারণ তিনি এদেশের মানুষদেরকে শুরু থেকেই মাইনাস করে দিয়েছেন। সাধারণ মানুষ কি চায়, তারা কি চাচ্ছে, সেগুলো তিনি মাইনাস করে দিয়েছেন। এই প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সময়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা অনেকটাই ফিকে অবস্থায় বর্তমানে আছে। কোনো বিচার নাই, আইন নাই, কিচ্ছু নাই। দেশে মব চলতেছে, এগুলোর বিরুদ্ধে যে কথা বলে তাকেই মানে যারা মব তৈরি করছে এরা তাকে হামলা করছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমানে দেবতা, তাকে নিয়ে কথা বললে হত্যা করতে হবে, খুন করতে হবে, এরকম একটা পর্যায়ে
কিছু মব বাহিনী চলে আসছে, তাদেরকে যদি দ্রুত আইনের মাধ্যমে প্রতিহত না করা হয়, তাহলে এর জন্য অবশ্যই প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে মাসুল দিতে হবে। এরা আপনাকে কখনোই সাপোর্ট করবে না, এরাও আপনার ক্ষতিই চায়, এরা আপনার ভালো কিন্তু চায় না। আপনি 5 বছর থাকতেন, 10 বছর থাকতেন, সেখানে কোনো আক্ষেপ ছিল না, কিন্তু দেশে আইনটাকে কেন আপনি প্রতিষ্ঠা করলেন না? এই কারণে হচ্ছে আপনার প্রতি বাংলাদেশের মানে সকল শ্রেণীর মানুষের একটা ক্ষোভ থাকবে। আপনি তো স্যার সম্মানিত একজন ব্যক্তি, আপনাকে তো সবাই সম্মান করে, কিন্তু আপনি কেন আইনকে প্রতিষ্ঠা করলেন না? আমি যদি একজন অপরাধী হয়ে থাকি, আমি আমি তো বাংলাদেশের নাগরিক, আমি কি আমার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করতে পারবো না? তো সে জায়গায় আমার আইনজীবীকে যদি আপনার হচ্ছে কোর্টের মধ্যে হেনস্থা করা হয়, কোর্টের বাইরে তাকে মারধর করা হয়, তখন কি দেশে আইন প্রতিষ্ঠিত থাকে? বলেন স্যার আপনি। আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু বাংলাদেশে আইনটাকে আপনি প্রতিষ্ঠা করেন। অন্তত এই জিনিসটা প্রতিষ্ঠা করলে মোটামুটি দুর্নীতি করার সাহস আর কেউই পাবে না। আপনি তো অনেক সংস্কারের কথা বলছেন, আপনি কি সংস্কারটা করছেন? আপনি বলেন তো। আপনি তো অনেককে অনেক ট্যাগ দেন বা অনেককে অনেক কথা বলেন, আপনি শুধুমাত্র একটা সংবাদ সম্মেলনে বলবেন যে আপনি কোন কোন সংস্কার করছেন। সংস্কার করতে এতদিন সময় লাগে না, বুঝছেন স্যার? 3 মাস সময় এলেই এনাফ। আপনি প্রায় 1 বছরের উপরে সময় পেয়ে গেছেন, আরো আপনি হচ্ছে 5 থেকে 6 মাস সময় পাবেন। আপনি কি সংস্কার করছেন বলেন তো? আপনি একটা সংবাদ সম্মেলনে বললেন যে আমি এই সংস্কারগুলো করছি, আপনি তো এর উপরে ওর উপরে দোষ দেন। আপনি কি সংস্কার করছেন বা করার ইচ্ছা আছে আপনার? আপনার তো কোনো ইচ্ছা নাই। আপনি তো জামাতের প্রেসক্রিপশনে চলাফেরা করেন, আপনি তো এনসিপির প্রেসক্রিপশনে চলাফেরা করেন, এখন আবার বিএনপির কোলে গিয়ে উঠছেন। আপনি কেন তাদের দায়িত্ব কাঁধে নিয়ে এই জনগণগুলোর সাথে আপনি বেইমানি করলেন? আপনার কাছে এই জবাব আছে?